খনা খনা সংকেত পাঠাচ্ছে। না যশোদা, আজ আমি তোমার কথা রাখতে পারবো না। আমাকে এক্ষুনি যেতে হবে। ছাড়ো, ছাড়ো আমাকে। না, আমি আপনাকে কোথাও যেতে দেবো না। শুনুন, অকৃতজ্ঞের মতো আচরণ করো না। মহারাজ বিপদে, আর আমি এখানে। আপনি ওখানে গেলে আপনারও বিপদ হবে। তখন ভেবে দেখেছেন আমাদের কি হবে? ছি যশোদা, তোমার কাছ থেকে এ ধরনের আচরণ আমি আশা করিনি। নিজের স্বামীর মঙ্গল কামনাকে আপনি অপরাধ বলে মনে করেন? আপনি আমাকে এভাবে অবজ্ঞা করে যেতে পারেন না। তাহলে আমি কি করতে পারি? মহারাজকে, দিদিকে বিপদের মধ্যে ফেলে নপুংসকের মতো সুরক্ষিত থাকবো? যশোদা, আমি একজন যোদ্ধা, সিংহলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তাই আপনার স্বামী হিসেবে, পিতা হিসেবে কোনো দায়িত্ব নেই, তাই না? রাজকার্যের দায়িত্ব আমার কাছে অনেক মহান, এবং আমি সেটাই করব। দয়া করুন আমাকে। আমি আপনাকে কোথাও যেতে দেব না। না, আপনি কোথাও যেতে পারবেন না। যশোদা, রাজকার্যে বাধা দেওয়া মানে সে রাজদ্রোহী, দেশদ্রোহী। আমার কর্তব্য তাকে শাস্তি দেওয়া। দয়া করে তোমার প্রতি সেরূপ আচরণ করতে আমাকে বাধ্য করো না। যাও। বলো তোমার কে পাঠিয়েছে? বলো তোমার কে পাঠিয়েছে? এসব কি হচ্ছে জয়দ্রথ? এসব কি চলছে? আপনারা আপনারা কেউ আতঙ্কিত হবেন না। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণেই রয়েছে। বেশ কয়েকবার আর্তনাদের শব্দ পেলাম,
তারপর মনে হলো পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এ কি, ইনি কে? এই লোকটি সশস্ত্রভাবে মহারাজের কক্ষে ঢোকার চেষ্টা করছিল। আমি আমি বাধা দিই আর তাতেই আমি বারবার আপনাকে বলেছিলাম যে আপনার একটা বিপদ ঘটবে। কতবার আমি আপনাকে বারণ করলাম, তবুও আপনি বেরোলেন। যশোদা, তুমি চুপ করো। বিপদ তো একটা হতোই, জ্যোতিষবীরের গণনা তো ভুল হওয়ার নয়। কিন্তু এত নিরাপত্তা সত্ত্বেও এই লোকটি এখানে প্রবেশ করলো কি? থাক দিদি, এখন এসব কথা নয়, থাক। প্রথমে এই লোকটিকে বন্দি করা যাক, তারপর না হয়। বলো বলো, তোমাকে কে পাঠিয়েছে? বলো, কে পাঠিয়েছে তোমাকে? বলো। কে পাঠিয়েছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো লোকটি এখানে এলো কিনা। জয়দ্রথ, তুমি কি তাহলে নিরাপত্তার দায়িত্ব ঠিকমতো পালন করছো না? এ আপনি কি বলছেন রাজুদি? নিরাপত্তার ব্যবস্থা যতটা সম্ভব জয়দ্রথ দেখছে। তবুও কেন, প্রভু যদি প্রাসাদে এই ধরনের আক্রমণ হয় তাহলে তো একটা দুশ্চিন্তা থেকেই যায়, তাই না ঐশিকা? বল বল, তোকে এখানে কে পাঠিয়েছে? বল বলছি, তোকে এখানে কে পাঠিয়েছে? বলো, তোমায় কে পাঠিয়েছে? বলো, তোমায় কে পাঠিয়েছে? বলো বলো, কে পাঠিয়েছে? খনা? খনা কোথায়? খনা তো আমার ঘরেই ঘুমোচ্ছিল। আচ্ছা, সেখানে আবার দ্বিতীয় কেউ প্রবেশ করেনি তো? বলো বলো, কে পাঠিয়েছে? বলো। প্রাসাদে যা নিরাপত্তার ব্যবস্থা দেখছি, না না, খনার বিপদ কিছুতেই না, কিছুতেই হতে পারে না। এক্ষুনি তাহলে একবার থাক, কাউকে দরকার নেই, আমি গিয়ে দেখছি। বলো, তোমায় তোমায় কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? বলো নামটা, বলো বলো নামটা। খনা, খনা ওঠো, খনা ওঠো। কি হয়েছে পিসি, এইভাবে ডাকছো কেন? এত কিছু ঘটে গেল, তার মধ্যে তুমি এভাবে ঘুমিয়ে পড়লে কি করে? নাকি ঘুমের ভান করছো? কি বলছো কি পিসি? আমি কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো না কেন? ওই তীক্ষ্ণ প্যাঁচার ডাক তুমি শুনতে পাওনি? পেঁচা তো রাতেই ডাকে, আর আমি তো ঘুমাচ্ছিলাম, আমি শুনবো কি করে? এত কিছু ঘটলো, সবাই জেগে গেল, তুমি বলছো কিচ্ছু জানো না, কিচ্ছু শোনোনি? ঘটনা? কি ঘটনা? কোন এক বহিরাগত উপদেশকে আক্রমণ করতে এসেছিল, তারপর সবাই ধরে ফেলায়। কিন্তু তুমি বলতে চাইছো যে তুমি এসবের কিচ্ছু জানো না? পিসি, আমি কি করে জানবো? আমি তো ঘুমাচ্ছিলাম। আর তুমি যেটা বলছো সেটা তো বেশ সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, লোকটাকে কি ধরা গেছে? সে
বিষ খেয়ে আত্মহননের চেষ্টা করেছিল। তারপর নিশ্চয়ই তাকে কেউ পাঠিয়েছিল, তাই না পিসি? চলো তো পিসি, ওখানে গিয়ে একবার দেখি কি অবস্থা। চলো চলো, আরে বাবা চলো। রাজৌদি যে খনার খোঁজ করতে গেলেন, এখনো তো এলেন না। হ্যাঁ ঐশিকা, তুমি ঠিকই বলেছো। বাবা, বাবা তোমার কিছু হয়নি তো বাবা? না মা, আমার কিচ্ছু হয়নি। আমরা তো ভাবছি তোমারই কোনো বিপদ হলো নাকি। আমার আবার কি বিপদ হবে? আমি তো ঘুমোচ্ছিলাম, পিসি তো হঠাৎ ডেকে বললো যে এখানে নাকি এই অবস্থা। খনা, তুমি কোনো শব্দই শুনতে পাওনি? আমার তো আতঙ্কে হাত পা এখনো ঠান্ডা হয়ে আছে। প্রাসাদ তো একেবারেই নিরাপদ নয়। নিরাপত্তার অভাব তো অনেক দিন ধরেই আছে, তাই না পিসি? হ্যাঁ, তা তো ঠিকই। কারণ নিরাপত্তার দায়িত্বে যে আছে তাকেই তো। আবার জমকে দোষারোপ শুরু করলে তো। প্রাসাদের রক্ষিত তো কোনো অভাব নেই, কিন্তু যখন এরকম ঘটনা ঘটছে তখন বুঝতে হবে সেই প্রাসাদের অন্তঃপুর খুব ভালোভাবেই জানে। আর সেই এই ঘটনাগুলো গোপনে ঘটাচ্ছে। আহ খনা, এখন এসব কথা থাক না, এসব নিয়ে না হয় আমরা পরে। না মা, এই ঘটনাটাকে নিয়ে দ্রুত ব্যবস্থার প্রয়োজন আছে। জয়ম, কালই রাজসভা আয়োজন করে মন্ত্রিমণ্ডলের সাথে সকলের সাথে এই ঘটনাটাকে নিয়ে তদন্ত করা প্রয়োজন। হ্যাঁ মহারাজ, খনা ঠিকই বলেছে। এখন আপনি অনুমতি দিলেই। না জয়দ্রথ, না, এখন সেসবের কিছু প্রয়োজন নেই। আমি যা বললাম তাই করো। ঠিক আছে মহারাজ, আপনারা আপনারা যে যার ঘরে যান। আজ বাকি রাতটা জেগে আমি পাহারা দেব। আমার মনে হয় আর কোনো বিপদের আশঙ্কা নেই। কিন্তু আপনি এভাবে। আহ যশোদারা, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি ঠিক আছি। যাও তুমি। এসো তুই জটা। জয়ম, তুমি যদি একবার পিসির মুখটা দেখতে। ওফ, যখন দেখছি আমি ঘুমাচ্ছি, হ্যাঁ। আমি আর পারছি না বাবা। কিন্তু খনা, খনা, একবার আমার আমার খুব খুব ভয় লেগেছিল। যদি যদি তোমার কোনো বিপদ হতো। বিপদ? বিপদ কি করে ঘটবে জয়ম? তুমি তো আমাকে আত্মরক্ষা কৌশল শিখিয়েছো, তাই না? আর তোমাদের সব স্বপ্নগুলো পূরণ করাটাই তো আমার কর্তব্য, তাই না? খনা, তোমার এই কথা শুনে সত্যি সত্যি গর্বে আমার বুকটা ভরে গেল। তবে একটা কথা মনে রেখো খনা, আক্রমণ কিন্তু এখনো শেষ হয়নি। এর থেকে আরো বড় আক্রমণ হতে পারে, তার জন্য তৈরি থেকো। আমি এখন আর কোনো কিছুকে ভয় পাই না জয়ম। পিসিরা যতই ষড়যন্ত্র, যতই আক্রমণ করুক না কেন, আমি সবসময়তেই প্রস্তুত আছি। খনা, আজ আজ প্রাসাদে একটা মৃত্যু ঘটেছে। দিদি এবং মহারাজের কথা ভেবে। ঠিক এইখানটাতে পিসিরা সব সময় ভুল করছে। আমি কিন্তু আমার মা বাবার মতন নই যে সবকিছু মুখ বুজে সহ্য করে নেব। আমি ওদের দেখিয়ে দেব আক্রমণ করলে প্রতি আক্রমণও সহ্য করতে হয়। আর আজ না লক্ষ্মীবার, আর লক্ষ্মীবারে ভাগ্য লক্ষ্মীকে হারাবে? কার সাধ্য? খনা, তোমার এই আত্মবিশ্বাস দেখে রাজৌদিরা আর ষড়যন্ত্র করার সাহস পাবে বলে আমার মনে হয় না। ওরা যাই করুক না কেন, আমি জানি কিভাবে সব সামলাতে হয়।
তুমি উন্মাদের মতো আচরণ শুরু করেছো। না মাসুমা, এবার আমি ভাগ্যলক্ষ্মী খনাকে গলার টিপে মেরে ফেলবো। চুপ চুপ করো। এইভাবে হতাশ হয়ে প্রলাপ বকলে তোমার কোনো উদ্দেশ্যই কিন্তু সুরাহা হবে না। কেন বুঝতে পারছেন না আপনি? ভাগ্যলক্ষ্মী খনা, সে যদি সুস্থভাবে বেঁচে থাকে তাহলে তাহলে আমার কোনো উদ্দেশ্যই সিদ্ধ হবে না এবার। তোমার উদ্দেশ্যটা ঠিক কি বলো তো ত্রিজাটা? এসব কি বলছেন আপনি? আহা বলোই না। আপনি জানেন না আমার ভাইকে সিংহাসনে বসানো আর এই রাজ্য তথা এই প্রাসাদের সম্পূর্ণ কর্তৃত্ব আমার আর আমার ভাইয়ের হাতে নিয়ে আসে। বাহ, এই তো বেশ মনে আছে। তাহলে এইরকম মূর্খের মতো আচরণ করছো কেন? এই যে আজ তুমি এত হতাশ হয়ে পড়েছো, ধরেই নিয়েছো যে খনার কাছে তুমি পরাস্ত হয়েছো। কিন্তু ত্রিজটা, যতদিন না মহানামা ফিরে আসে এইভাবে ওদের তোমাকে আঘাত করেই যেতে হবে। এইভাবে আঘাত করে ব্যস্ত রাখতে হবে, আর এই ব্যস্ত রাখাটাই তো তোমার কাজ। কিন্তু মাসুমা, মহানামার মধ্যে সিংহাসন আরোহণের সেই সেই খিদেটাই যদি না থাকে তাহলে সবকিছু সবকিছু বৃথা হয়ে যাবে, তাই না? সেই খিদেটা মহানামার মনে তোমাকেই জাগিয়ে তুলতে হবে। তবে সমস্যা একটা থেকেই যাচ্ছে। কি সমস্যা? খনা আর মহানামার সম্পর্ক। মহানামা যদি খনা সম্পর্কে এখনো সেই রকম অন্ধই থাকে তাহলে কিন্তু আমাদের পক্ষে বিপদ আছে। মহানামাকে যদি এই যুদ্ধটা জয় করতে হয় তাহলে ওর মন থেকে খনার সম্পর্কে এই মোহটা আমাদের কাটাতেই হবে। সেই কারণেই তো খনাকে আমি নিজের হাতে একেবারে। আবার তুমি অবান্তর কথা বলছো। এইভাবে তুমি মহানামার মন থেকে খনাকে মুছে ফেলতে পারবে না দূরত্ব ঘোচাতে পারবে? মাসুমা, খনা আর মহানামার দূরত্ব আমি কিছুতেই কমতে দেব না। না ত্রিজটা, না। আমাদের অন্য কোনো পরিকল্পনা করতে হবে যাতে খনার মন থেকে মহানামা সম্পর্কে তিক্ততা কিছুতেই না যায়। তেমন কোনো পরিকল্পনার কথা আপনি ভাবছেন? তুমি উপদেশ্যকে গিয়ে জানাবে মহানামার অভ্যর্থনা যেন রাজকীয় হয়, সারা দেশের লোক যেন অনুভব করতে পারে একজন মহান রাজপুরুষ দেশে ফিরে এলো। তারপর খনার যারা নিকটজন তাদের ওপর আমি এই পরিকল্পনা প্রয়োগ করব। তখন তুমি দেখবে ত্রিজটা, খনার মনে ভাই কাকা সম্পর্কে কি তিক্ততা সৃষ্টি হয়। কিন্তু না, এখন আর কোনো কথা নয়। তুমি অপেক্ষা করো ত্রিজটা, দেখবে খনা আর মহানামার এই দূরত্ব ক্রমশই বাড়তে থাকবে, ক্রমশই।